আমরা রেলপথের উপর জোর দিয়েছি। আমরা বলেছি সরাসরি ঢাকা সিলেট একটি অন্ততপক্ষে আপাতত ট্রেন দিতে হবে, যেটা অন্ততপক্ষে সরাসরি মানে কোনো ধরনের কোনো স্টপেজ ছাড়া আমরা যেতে পারি। এই যে ছিনতাই এবং মাদক একে অপরের পরিপূরক, আমরা মাদককে নির্মূল করতে হবে। একদিকে সিলেট মহানগর, অন্যদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ থেকে শুরু করে সব জায়গায় আমাদের পার্টির তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে প্রতিনিয়ত আমরা কিভাবে কি করতে হবে সেই ধারণা নিয়ে কাজ করেছি। সুপ্রিয় দর্শক, আজ আমরা পৌঁছে গেছি সিলেটের আরেকজন বর্ষিয়ান রাজনীতিবিদের কাছে। আজ আমাদের সাথে আছেন মিফতা সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যারা শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। এই দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে আপনি বরাবরই সিলেটের মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছেন। এখন আপনার দল ক্ষমতায় আছে, মানুষের ভোটে আপনারা ম্যান্ডেট পেয়েছেন। তো এই জায়গা থেকে যেহেতু আপনার দল ক্ষমতায় আছে, আপনি সিলেটের সন্তান, সিলেট শহরকে আপনি কিভাবে উপকৃত করতে পারবেন? সিলেটের মানুষ আপনাদের কাছ থেকে কি প্রত্যাশা করতে পারে এই মুহূর্তে? ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের সড়কমন্ত্রী বলেছে যে ঢাকা সিলেটের যদিও 6 লাইনের কাজ শুরু হয়েছিল বলেছিল তারা, কিন্তু অনেক জায়গায় রাস্তার যে স্থান জায়গা অধিগ্রহণ এগুলোই হয়ে নাই। ইতিমধ্যে 75% উপরে অধিগ্রহণ শেষ হয়েছে, কাজ চলতেছে। তাও তো দৃশ্যমান হতে হতে কিছু সময় লাগবে। এটা খুব আমরা জোর দিয়েছি। আমরা রেলপথের উপর জোর দিয়েছি। আমরা বলেছি সরাসরি ঢাকা সিলেট একটি অন্ততপক্ষে আপাতত ট্রেন দিতে হবে, যেটা অন্ততপক্ষে সরাসরি মানে কোনো ধরনের কোনো স্টপেজ ছাড়া আমরা যেতে পারি। সেই ব্যাপারে কাজ চলছে। আমরা এটা দৃশ্যমান হবে কিছুদিনের মধ্যেই। রেল লাইনগুলোকে একটি লাইন আমাদের 2টি লাইন করতে হবে এখানে, এবং ঘর্ষণের সাথে আগুন উঠে যায় অনেক জায়গায়, সেখানে এগুলোকে ঠিকঠাক করতে হবে, বগিগুলোকে ঠিক করতে হবে। আমরা অন্ততপক্ষে ঢাকা থেকে সিলেট জন্য আমাদের বুলেট ট্রেনের কোনো প্রয়োজন নেই, কিন্তু অন্ততপক্ষে 3 ঘন্টায় যাতে আমরা সিলেট থেকে ঢাকায় যেতে পারি সেই ব্যবস্থা। তখন আমাদের পণ্য পরিবহনের সুবিধা হবে, জিনিসপত্রের দাম কমবে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারলে। এগুলোতে আমরা জোর দিচ্ছি। পাশাপাশি আপনারা দেখেছেন 2 মে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিলেট সফর করলেন এবং সেখানে 7,500 কোটি টাকার একটা মেগা প্রজেক্ট আমরা সিটি কর্পোরেশনের মাধ্যমে সেখানে হাতে নেওয়া হয়েছে। সেখানে আপনার অবকাঠামোগত উন্নয়ন, ড্রেনেজ সিস্টেম যেগুলা কোলাপস করেছে ইতিমধ্যে, একটু বৃষ্টি হলেই পানি উঠে যায়, নদীর 2 তীর সংরক্ষণ এবং সেখানে বাঁধ নির্মাণ। কারণ যে সুরমা নদী আমাদের জন্য আশীর্বাদ হওয়ার কথা ছিল, বন্যায় একটু যদি পানি আসে তখনই অন্ততপক্ষে নিচু এলাকা যেগুলো উপশহর থেকে শুরু করে এইদিকে মাসিমপুর টাসিমপুর থেকে শুরু করে পুরো এই এলাকা, শেখঘাটের এই সাইড থেকে শুরু করে সেগুলো প্লাবিত হয়ে যায়। অনেকগুলো ওয়ার্ড তখন পানির নিচে চলে যায়। এদিকে যদি আপনি ধরেন 23, 24, 25 থেকে নদীর ওই পারে রয়েছে 26, 27। এদিকে যদি আপনি ধরেন 10 নম্বর ওয়ার্ড, 11 নম্বর, 12 নম্বর ওয়ার্ড, এগুলো প্লাবিত হয়ে যায়। 14 নম্বর ওয়ার্ড। তো যাতে আমরা বাঁধ নির্মাণের পাশাপাশি একদিকে আমাদের একটা স্বপ্ন ছিল, আমাদের প্রয়াত সাইফুর রহমান স্যারের স্বপ্ন ছিল টেমস নদীর মতো আমরা, যেহেতু সুরমা একটা নদী রয়েছে, শহরের এত কাছে নদীটা রয়েছে, এটা আমাদের জন্য খুব সুন্দর করতে পারতাম আমরা। সার্কিট হাউস যখন তিনি করেছিলেন, ও সার্কিট হাউস সাইডে 2 রাস্তাগুলো যখন করেছিলেন, তখন কথা ছিল একটি বিস্তৃত এই অঞ্চল নিয়ে কাজ হবে। সেটা বাধাগ্রস্ত হয়েছে, সেগুলো আর হয় নাই। এখন আমরা এগুলোতে হাত দেওয়া হয়েছে, সেগুলো কাজ হবে ইনশাল্লাহ। কিন্তু কাজ অনেক, এত পিছিয়ে পড়া অঞ্চলে আমাদের দেখেন সিলেট অঞ্চল শিল্পতে একটি ভারী শিল্প গড়ে ওঠেনি এখানে।
একটি মাঝারি শিল্পও নাই ঠিকমতো আমাদের। আমরা ক্ষুদ্র, মাঝারি এবং ভারী শিল্প কীভাবে গড়ে তুলতে পারি তার জন্য একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে চাই এখানে। সবচেয়ে বড় বিষয় এই যে পানি নিষ্কাশনের কথা বললাম আপনাদের, পাশাপাশি এখানে প্রায় এখন ৭৯ প্রায় ৮০ বর্গ কিলোমিটার আমাদের ৪২টি ওয়ার্ড বর্ধিত হয়ে প্রায় ৮০ বর্গ কিলোমিটারের মতো হয়েছে। এখানে আপনি যদি লোক সংখ্যা বলেন, সর্বশেষ হিসাব অনুযায়ী প্রায় ৫,৩২,০০০ বা তারও বেশি লোকজন এখানে এই ৪২টি ওয়ার্ডে বসবাস করে। সেখানে বস্তি রয়েছে প্রায় ৬ শতাধিক ছোট বড় বস্তি রয়েছে, ৭০০ প্রায় কাছাকাছি। সেই বস্তি অঞ্চলে যেখানে অনেক বস্তিতে ক্রাইম করার জন্য ক্রাইম জোন হিসেবে ব্যবহৃত করার চেষ্টা করেছে, যারা ক্রাইম করে, মাদকের হাট বসানোর ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন ধরনের এই যে ছিনতাই টিনতাই হয় যেগুলো বললেন, এই বস্তি অঞ্চলের বিভিন্ন জায়গায় এরা অবস্থান নেওয়ার চেষ্টা করে। এই চেষ্টা করার মূল বিষয়ই হচ্ছে এখানে আমরা একটা সমীক্ষায় দেখলাম প্রায় 53% মানুষ অশিক্ষিত সেখানে। এরা কোনোরকম শিক্ষা নেই এদের প্রায়। তার মানে কি, এই বস্তি অঞ্চলেই শুধুমাত্র আমাদের প্রায় 50 থেকে 60 হাজারের অধিক মানুষ যারা লেখাপড়া মিনিমাম কোনো কিছুর সাথে সম্পর্কযুক্ত নয়। এখানে আমাদের কাজ করতে হবে। এই বস্তি অঞ্চলগুলোকে আমাদেরকে এদের বাসস্থানের নিউট্রিশনের যে বিষয়গুলো আছে, এখানে যে বাচ্চাগুলো বেড়ে উঠছে তাদের অত সমাজের বোঝা হয়ে যাবে সামনে। এখানে স্কুল প্রতিষ্ঠা করতে হবে, ছোটো ছোটো কমিউনিটি বেসড স্কুল, সরকারি স্কুলগুলোকে নার্সিং করতে হবে। সেখানে এদের বাচ্চাদেরকে এখানে লেখাপড়া করানোর ব্যবস্থা, যেটা প্রাইমারি স্কুল আছে সেগুলোতে ব্যবস্থা করতে হবে এদেরকে। স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে গোটা দেশেই, সিলেটের বাইরে নয়। ওসমানী মেডিকেলের অবস্থা আপনারা জানেন কি অবস্থা। সেখানে আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি। এই যে একটা বিল্ডিং কিসের জন্য রেডি করেছিল তাও ঠিক নেই, কোনো ডিপার্টমেন্ট সেটা নিতে চায় না। আমরা ইতিমধ্যে চেষ্টা করছি এখানে ২৫০ বেডের একটি যেটা ওই যে আপনার চৌহাট্টা টু শামসুদ্দিনের পাশে, ওইটাতে ২৫০ শয্যার একটা ইতিমধ্যে একটা পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। তো স্বাস্থ্য ব্যবস্থাটাকে উন্নত করতে হবে আমাদের এখানে। শুধুমাত্র যে এগুলো দিয়ে আমাদের হবে না, প্রত্যেকটি জোন করতে হবে, প্রত্যেকটি এলাকায় এলাকায় কয়েকটি ওয়ার্ড মিলে ওই এরিয়া ভিত্তিক এখানে স্বাস্থ্য কমপ্লেক্সের মতো কোনো একটা কিছু গড়ে তুলতে হবে, যাতে মানুষের স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয়। সেই ব্যবস্থাটা আমাদের করে তুলতে হবে। তো নগর নিয়ে আমাদের অনেক চিন্তাভাবনা করতে হবে। নগরের যে যানজটের যে বিষয়টা রয়েছে সেটাকে প্রশমিত করতে হবে। ইতিমধ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি, এটা সাইফুর রহমান সাহেবের সময় নেওয়া হয়েছিল, সেটা আবার বন্ধ ছিল, আবারও আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি। এটা 4 লেন হবে, এই যে আম্বরখানা টু এয়ারপোর্ট রাস্তা। পাশাপাশি ট্রাকগুলো যাতে বাইরের দিকে 2 সাইডে চলে যায়, শহরে যাতে ট্রাকের প্রপার্টি থেকে না থাকে। অনেকগুলো প্রাণ কিন্তু আমাদের ঝরে যায়। পাশাপাশি শহরের উপর অতিরিক্ত লোড হয়, রাস্তাগুলা ঠিক করার পর কিছু দিনের ভিতর ভেঙে যায়। দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিতে হবে। এই পরিকল্পনা শুধুমাত্র আমি মনে করি যে শুধুমাত্র একটি সংশ্লিষ্ট যে রোডসের কাজ, শুধু রোডস করলো তেমনও না। প্রত্যেকটি প্রতিষ্ঠানকে একসাথে বসে দীর্ঘমেয়াদী আমাদেরকে একটা পরিকল্পনা নিতে হবে, এবং এখানে প্রকৌশলী যারা রয়েছে তাদের সাথে বসে, যারা বুদ্ধা রয়েছে বিভিন্ন, সবাই বসে এই নগরটাকে আগামী 50 বছরের পরে এই নগরটাকে কীভাবে আমরা দেখতে পারি, এই নগরীকে এমনভাবে দেখতে চাই। এই সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলোকে আপনারা সমাধান করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায়, আমরা সবাইকে নিয়ে এই নগরীকে বাসযোগ্য করে তুলতে চাই। শুধুমাত্র যে সরকারি আমলা অথবা আমরা কিছু পলিটিশিয়ানরা বসে একটা কর্মপদ্ধতি ঠিক করলাম, সেটা হবে না। সাস্টেনেবল তখনই হবে এই শহরের বাসিন্দা যারা রয়েছে এবং যারা এই শহরকে বোঝে, তাদের সবাইকে নিয়ে আমরা, এই যে বললাম একটু আগে, 50 বছর পর পর্যন্ত আমরা এই শহরটাকে কীভাবে করে তুলতে পারি। নগরীতে আমাদের যে শিক্ষার, আমাদের সন্তানেরা যারা বেড়ে উঠছে এখন, ছেলে এবং মেয়েরা বলেন, তারা যে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, প্রথম
আমি কালকেই দেখলাম, প্রসঙ্গক্রমে বলি, একজন মা পত্রিকায় দেখলাম মৃত্যুবরণ করেছে ঈদের সময়। 1 সপ্তাহ পর্যন্ত তার লাশটা পড়েছিল আপনার তার ঘরের মেঝেতে। সেই ঘরটা দেখানো হলো, সাংবাদিক ভাইয়েরা গেলেন, দেখালেন কি জরাজীর্ণ একটা অবস্থা। একটি ফ্ল্যাটের মধ্যে একটি ঘর এইভাবে বিধ্বস্ত থাকতে পারে। ওই ভদ্রমহিলার মায়ের কেউ কোনো খোঁজখবর নেই নাই। কিন্তু শিক্ষার ক্ষেত্রে এরা প্রতিষ্ঠিত। কেউ বা ওনার সন্তানেরা দেশের বাইরে থাকে, কেউ বা সচিব পর্যায়ে কাজ করছেন, কেউ বা আরও, সবাই কিন্তু প্রতিষ্ঠিত, লেখাপড়া করা মানুষ। কিন্তু ওই যে সুশিক্ষায় শিক্ষিত না, শুধুমাত্র শিক্ষিত। আমরা সুশিক্ষায় শিক্ষিত এই সিলেটকে অন্ততপক্ষে করে তুলতে চাই। আমাদের মানবিকতা বোধ থাকবে। শিক্ষা শুধু শিক্ষা হবে না, মানবিক যেসব জিনিস আছে, সামাজিক যেসব জিনিস আছে, আমরা সিলেট যেগুলোকে ধরে রাখি, এবং সিলেটে রেগুলার কিন্তু এখনও কাজ করে আমাদের সবার মধ্যে, সেই ফিলিংসগুলো, সেই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। পাশাপাশি আমরা এখানে আইটি সেক্টরে প্রচুর কাজ করার রয়েছে। এই সেক্টরটা সম্ভাবনাময় অবস্থা। ফ্রিল্যান্সিং যারা করে তাদের যাতে কাজ আরও সুবিধা করতে পারে, তাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা। আমরা জানেন দেশের বাইরে, সিলেটের সবাই বাইরে যেতে চায়, স্কিল পিপল। সেখানে আপনি সৌদি আরব যাবেন বা অন্য মিডল ইস্টে কোনো দেশে যদি আপনি যান, দেখবেন রাস্তাঘাটের পরিষ্কার করা ছাড়া অন্য কোনো কাজে খুব কম লোকজন। আজ রয়েছে অনেকেই অন্যান্য দেশে, তো লোকজন খুবই কম। সেটা তো হচ্ছে কি, আমাদের মানুষজন একদিকে কষ্ট করতেছে, কিন্তু সেই অনুযায়ী সেই উপার্জন করতে পারছে না, দেশটাকে কন্ট্রিবিউট করতে পারতেছে না, তার নিজের জন্য করতে পারছে না। আমরা স্কিল পিপল এখান থেকে। ধন্যবাদ স্যার। আমরা আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা শুনলাম। আমরা আশাবাদী এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হবে এবং সিলেটের মানুষের সুফল ভোগ করবে। সবশেষে আমি এতটুকু জানতে চাই, এই মুহূর্তে সারা দেশেই আমাদের ল অ্যান্ড অর্ডার নিয়ে কিছু বিচ্ছিন্ন পরিস্থিতি রয়েছে। সিলেটের বাইরে নয়, আপনিই বলছিলেন মাদকের যে বিষয়টি, এছাড়াও ছিনতাইয়ের যে বিষয়টি, এগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে, আইনের সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি বা আপনাদের দল কিভাবে কাজ করবে? সিলেটের মানুষকে কিভাবে আইনের সুশাসন নিশ্চিত করে দিবে? এখানে কয়েকটা বিষয় রয়েছে। এই যে ছিনতাই এবং মাদক একে অপরের পরিপূরক। মাদক থেকে অনেক ভালো পরিবারের সন্তানেরাও, যাদের খুব নিড নেই যে ছিনতাই করবে টাকা উপার্জনের জন্য, সেই সকল ছেলেরাও শুধু মাদকাসক্ত হওয়ার কারণে সেদিকে যাচ্ছে। আমরা মাদককে নির্মূল করতে হবে এবং মাদকের রুট আমাদেরকে ধ্বংস করে দিতে হবে। যে স্থান থেকে মাদকগুলো আসছে, আমি যদি এখানে শুধুমাত্র মাদককে ধরি, এই জায়গায় মাদকের ব্যবসা হচ্ছে, এগুলো করলে হবে না। শুধু যে রুট মাদক পাচার হচ্ছে, মাদক আসতেছে বাইরে থেকে, সেখানে আমাদেরকে কাজ। ইতিমধ্যে সরকার পদক্ষেপ নিয়েছে এবং কিছু কিছু আপনারা দৃশ্যমান হচ্ছে, আপনারা দেখেছেন, এবং আমরা সিলেটেও সেটা প্রয়োগ করব। আমাদের যে ওয়াকওয়েগুলো হয়েছে, সেখানে দেখবেন গত দীর্ঘ সময়ে মানুষের জন্য এখানে আমাদের যে শিশুরা, বয়স্করা, প্রবীণরা এখানে হাঁটতে পারে, বিশেষ করে মেয়েরা, আমাদের নারীরা যাতে সুন্দরভাবে এখানে হাঁটতে পারে, তার জন্য এগুলো আমরা প্রস্তুত করেছিলাম ওয়াকওয়েগুলো বিগত সময়ে। সিটি কর্পোরেশনের তখন দায়িত্বশীল ছিলেন আমাদের মেয়র জনাব আরিফুল চৌধুরী। উনি অনেক ওয়াকওয়েগুলোতে সেইগুলোর চিন্তাভাবনা ছিল শহরকে সুন্দর করার জন্য। সেগুলো মাদকের একটি অভয়ারণ্যে পরিণত হয়েছিল। জল্লারপাড় থেকে কয়েকটা কমপ্লেন আসলো। আমি সাথে সাথে কোতোয়ালির ওসি সাহেবের সাথে কথা বললাম এবং পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি। সেখানে তারা প্রতিদিন আমাদেরকে আপডেট দিয়েছে এবং জল্লারপাড় ওয়াকওয়েটা এখন যদি যান, আমি বলতে পারি কয়েকদিন পর পর আমরা আপডেট পেয়েছি এবং আমি নিচে কথা বলেছি ওদের সাথে, তারা ওনারা ভিডিও করেছেন, সেটা দেখেছি। সেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে অনেকজনকে, সেটা মোটামুটি মুক্ত হয়েছে। তো একটা তো মুক্ত হলে হবে না, হাউস স্ট্রিটের এই দিক থেকে শুরু করে কয়েকটা ছিনতাই হয়েছে, আপনারা দেখেছেন এই বড়বাজারের ওইখানে, সেটা নিয়ে আমরা কথা বলেছি পুলিশের কমিশনার সহ সংশ্লিষ্ট থানার ওসি যারা রয়েছেন তাদের সাথে। সেখানে কাজ হচ্ছে, তবে কাজ হলেও এটা আপ টু মার্ক না। আমরা ওনাদেরকেও বলেছি, সর্ষের ভিতরে বুথ থাকলে হবে না, প্রশাসনকে আমাদের দেখতে হবে
প্রশাসনের জন্য কোনো কর্মকর্তা এইসব জিনিসের সাথে সম্পর্কযুক্ত থেকে থাকেন, তাদেরকে চিহ্নিত করতে হবে যদি থেকে থাকেন। কারণ এইভাবে আমরা আমাদের শহরটাকে ছিনতাইয়ের শহর বানাতে চাই না। বারবার খবর এসেছে সিলেটে কয়েকটা ছিনতাই হওয়ার পর আবার অনেক সময় অতিরঞ্জিত বিষয় আসে। আপনারা দেখেছেন ইদানিং যে রেপের সংখ্যা বেড়ে গেছে, বিশেষ করে শিশু নির্যাতন, শিশু ধর্ষণ অনেক জায়গায়। আবার এটাও আমরা দেখেছি, এটাকে কাজে লাগিয়ে পরিস্থিতি ঘোলাটে করার জন্য একটি বিশেষ মহল চেষ্টা করেছে সরকারকে বিব্রত করার জন্য। দুইটাই কাম্য নয়। সত্যিকার অর্থে এখানে আমাদেরকে আরও নজরদারি বাড়াতে হবে। আপনারা শিবগঞ্জে দেখেছেন কোনো কারণ ব্যতিরেকে একজন মানুষকে, সেখানে একজন দোকানদারকে সেখানে এই 2 দিন আগেই একটি ঘটনা, সেখানে একটা মব সৃষ্টি করার মধ্য দিয়ে তার দোকান লুটপাট এবং এই ধরনের কোনো ঘটনাই সেখানে ছিল না। একজন বাজার নিতে আসছে, এই ধরনের কোনো ঘটনা নাই, কিন্তু তাকে চেষ্টা করা হয়েছে সেখানে। তো এই জিনিসগুলো একসাথে ঘটনা ঘটছে, সেগুলোকে আমরা চিহ্নিত করতে যাচ্ছি। এই ঘটনাকে কেন্দ্র করে সরকারকে অস্থিতিশীল করার জন্য বা পাশাপাশি এগুলো করা হচ্ছে। তো সবগুলো দেখার দায়িত্ব আমাদের সবার, সামাজিকভাবে জনগণের দায়িত্ব রয়েছে, সর্বোপরি সরকারের তো অবশ্যই দায়িত্ব রয়েছে। আমরা কোনো দায়িত্বটাকেই আমরা নিজেদের ঘাট থেকে সরাতে চাই না। আমরা যে কোনো জিনিস আমরা নিজেরা মনে করি এটা আমাদের দায়িত্ব। এই সরকার, জনাব তারেক রহমানের সরকার প্রতিটা জিনিসকে অ্যাড্রেস করছে। আমরা আশা করি আগামী কিছুদিনের মধ্যে যেভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে, আমাদের মন্ত্রী যারা রয়েছেন, আমাদের সংসদ সদস্যরা যারা রয়েছেন, সবাই কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা যারা সংশ্লিষ্ট রয়েছে সরকারি দলের রাজনীতির সাথে, সবাই এখানে কিন্তু আমাদের একটা জিরো টলারেন্স রয়েছে। আমরা আশা করি কিছুদিনের মধ্যে আমরা ক্রাইম তো সম্পূর্ণরূপে নির্মূল করা যায় না, পৃথিবীর কোনো দেশে কোনো সমাজে সৃষ্টির প্রথম থেকে এটা নির্মূল করা যায় নাই, কিন্তু সেই গ্রামটাকে কত নিচে আমরা নামিয়ে আনতে পারি সেই ব্যাপারে আমরা কাজ করছি। এবং আমরা আশা করি সেটাতে আপনাদের সবাইকে নিয়ে, আপনারা যারা মিডিয়া কর্মী রয়েছেন, আপনাদের অনেক দায়িত্ব রয়েছে, সেখানে কিছু পজিটিভ বিষয়গুলো তুলে ধরতে হবে। পাশাপাশি আমাদের কিছু সেমিনারের প্রয়োজন রয়েছে, কিছু প্রোগ্রামের প্রয়োজন রয়েছে। মানুষকে এই যে বস্তি অঞ্চলগুলো বললাম, এখানে একটা সমস্যাগুলো রয়েছে, এখানে আমাদের অনেক কাজ রয়েছে, আমরা বিতর্কিত সেগুলো করছি। আমরা আশা করি সিলেট শহরটাকে আমরা ছিনতাই মুক্ত করতে পারবো ইনশাল্লাহ। আর মাদক মুক্ত করতে না পারলে, মাদকে আমাদের আগামী প্রজন্মটাকে ধ্বংস করে দিচ্ছে, সেখানে মাদক মুক্ত করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনলাম স্যারের কাছ থেকে সিলেট নগরী নিয়ে ওনার পরিকল্পনার কথা, ওনার আশার কথা। আমরাও আশাবাদী এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হবে। ওনারা যেভাবে সিলেট শহরকে সাজাতে চাচ্ছেন সেভাবে ওনারা সাজাতে পারবেন এবং সর্বোপরি সিলেটের মানুষ উপকৃত হবে। সকলকে ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। পরবর্তী কোনো আয়োজনে নতুন কোনো ব্যক্তিত্বের সাথে হাজির হব আবারও। ততদিন অবধি সাথেই থাকবেন। ধন্যবাদ।